হে প্রভাত, তোমারই আহ্বানে নিশীথের ওই কালো অমানিসা যায় ঘুচে। তোমার উজ্জ্বল আলোর দীপ্তি প্রাণ সুরভিত সমাচ্ছন্ন পুলকিত। সকলকে প্রভাতের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের জলসা। সকালে জলসা চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত এই মনোগ্রাহী অনুষ্ঠানে প্রত্যেক দিনই নতুন নতুন শিল্পীরা উপস্থিত হন আপনাদের মনোরঞ্জনের জন্য। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়, আর আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের অতিথি শিল্পী কবি শ্রীমতী হৈমন্তী রায়। নমস্কার। নমস্কার দিদি, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই চ্যানেল ভিশনের স্টুডিওতে। আমারও এটা ভীষণ একটা আনন্দের দিন আজকে, যে চ্যানেল ভিশনে আমি আসতে পেরেছি। এখানে আমি কিছু শোনাতে পারবো, দর্শকদের কাছে কিছু রাখতে পারবো আমার কথা। এটা আমার কাছে খুব বড় পাওয়া। অবশ্যই আমরা শুনবো দিদির কবিতা। শুরুতেই কি শোনাচ্ছেন? যেহেতু অনুষ্ঠানটি কবিতার অনুষ্ঠান, আর কবিতা মানেই আমরা যার স্মরণে সবসময়, যাকে ছাড়া ভাবতেই পারি না কবিতা, একদম কবিতার বোধটা মানে তৈরিই হয়েছিল যার কবিতা শুনে। আমার বাবা খুব ভালো আবৃত্তি করতেন ছোটবেলায়, তার গলায় আমি যখন কবিতা শুনেছি তখনই কবিতার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে। পরে আরও সেটা ক্রমশ বেড়েছে। তো সেই মানুষটির, সেই সকলেই বুঝতে পারছেন, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতাটি দিয়ে শুরু করতে চাই। একদম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু গুঁজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে।
নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে তো কোনো আসরই শুরু হয় না, সে গান হোক বা কবিতা। কিন্তু এবার আমরা আসবো তোমার কবিতায়। তার আগে জেনে নেব তোমার এই কবিতা শুরুর কথা। কিভাবে শুরু করলে, এই অনুপ্রেরণাই বা কোথা থেকে পেলে? যে কথাটা বলছিলাম যে ছোট থেকেই আমি শুনেছি, আমি কবিতা প্রচুর শুনেছি, কবিতা নাটক বাবা যেহেতু করতেন, তো অজান্তেই হয়তো কবিতার সঙ্গে আমার একটি গাঁটছড়া তখন থেকেই বাঁধা। তারপরে ওই ছোটবেলায় আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেখানে বিভিন্ন ম্যাগাজিন, পত্রিকা, দেয়াল পত্রিকা এই সমস্ত প্রকাশ পেত, প্রচুর কালচারাল প্রোগ্রাম হতো। তো সেখানে ছোট ছোট লেখা, কবিতা লেখার একটা প্রবণতা আমার ছিল, যদিও সেটা এখন বুঝতে পারি সেগুলো কিছুই কবিতা হয়ে উঠতো না। ওই শব্দের পর শব্দ মিলিয়ে, ছন্দ মিলিয়ে তখন একটা ছোটবেলায় ধারণা তৈরি হয়েছিল যে এটাই বোধহয় কবিতা, তখনও বোধটি তৈরি হয়নি। তারপরে আমার এক ডায়েরি লেখার শখ আছে, তো আমি ডায়েরি লিখতাম, মানে এখনো লিখি। তো ছোট গল্প কয়েকটা আমি লিখেছিলাম, যা কেউ পড়েনি, আমি কাউকে পড়াইনি, কোথাও কেউ জানেন না। তো যা হয়, বাড়ির আমার প্রিয় মানুষটি তিনি একদিন আমার সেই লেখার ডায়েরিটার হাতে পড়ে এবং তিনি পড়তে চান, খুব আগ্রহের সঙ্গে পড়ে বলেন যে তোমার লেখা তুমি কেন পড়াচ্ছ না, কেন কাউকে প্রকাশ কেন করছো না? তখন আমি বললাম আমার মনে হয় না যে, মানে আমি লিখছি নিজের খুশিতে লিখছি, কিন্তু সেটা কি সাহিত্য হয়ে উঠছে? সেটা তত সহজ কথা নয়। তো বললো যে তুমি দিতে পারো, অন্তত মিনিমাম এখন যে আমাদের সোশ্যাল মিডিয়া রয়েছে এখানে তো অনেকেই অনেক কিছু দেন, তো তুমি দিতে পারো, চেষ্টা। হ্যাঁ, তো সেই তখন থেকে নিজের ভালো লাগা, যেহেতু কবিতা, তো কবিতা দেওয়া শুরু হয়। তো সেখান থেকেই যোগাযোগ হয়, কিছু প্রকাশক যারা পত্রিকা বার করেন, কিছু মানুষজন আমার থেকে চেয়ে নেন, সেইভাবেই বইয়েরও প্রস্তাব আসে। তো কাজটি করতে করতে যা হয়, ওই ভালো লাগা এখনো চলছে, জানি না কতটা কি পারি, ভালোবাসা আরো বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা তাগিদটা বাড়ছে, এটা বুঝতে পারছি। তাহলে শুনবো একটা তোমার লেখা বইয়ের কথা একটু বলো, যে কি কি বই এখনো প্রকাশ পেয়েছে? আমার প্রথম যে কবিতার বইটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে অপেক্ষার দিন রাত। অপেক্ষার দিন রাত, এইখানে আমি বেশ কিছু কবিতা রয়েছে এখানে আমার, এবং এটি সুমিত্রা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে। আর একটি বই, এই বইটি জলের আড়ালে মুখগুলো। জলের আড়ালে মুখগুলোয় 4 জন কবির কবিতা রয়েছে, যার মধ্যে আমিও একজন। কবি প্রশান্ত দত্ত, কবি অসীম কুমার ঘোষ, আমি, আর কবি নিমাই যাদব। নিমাই যাদব মহাশয় এখন আমাদের মধ্যে আর নেই। হ্যাঁ, তো এই বইটিতে প্রত্যেকেরই 14টি করে কবিতা রয়েছে। আচ্ছা, তাহলে আমরা হৈমন্তীদির কবিতা অবশ্যই শুনবো। তার আগে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি, খুব শীঘ্রই ফিরে আসছি। কবির কবিতা শোনার অপেক্ষায় রইলাম। সকালে জলসা, সকালে জলসা, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। তোমার খোলা লাগিয়ে পালে, তোমার
এতদিন কোথায় ছিলে? প্রাণ চায় চক্ষু না চায়, মরে কি তোর দুস্তর লজ্জা। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধে বেলা ভুবন পেরিয়ে আসা। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি যে জলসা ঘরে আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে সকালে জলসা, সকালে জলসা। খুব ছোট্ট বিরতির পরেই ফিরে এলাম আমরা আজকে আমাদের সকালের জলসায়, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন কবি হৈমন্তী রায়। শুনো তার কবিতা, স্বরচিত কবিতা। হ্যাঁ, আমি প্রথম যে কবিতাটি শোনাবো সেটি আমার অপেক্ষার দিনরাত বইয়ের কবিতা। কবিতাটি বেশ মজার কবিতা, কিন্তু তার মধ্যে দিয়ে আমি কিছু বক্তব্য রাখার চেষ্টা করেছি। দেখা যাক কি হয় আর কি। কবিতাটির নাম হচ্ছে মাসিমার ঘুম নেই। পাড়ার অমুক মেয়ে, পাড়ার অমুক মেয়ে হাত কাটা মিনিস্কার্ট, পার্লার, ফেসিয়াল, রকমারি হেয়ার কাট, ছানি চোখে আর কিছু হয় না। রাতে তাই মাসিমা ঘুমান না। ছেলেদের মতো সেজে, ছেলেদের মতো সেজে মেয়েগুলো কাজে যায়, রাত করে বাড়ি ফেরে হিল পরে হাঁটে তাই, কোঁচকানো ভুরু ছিছি সয় না। রাতে তাই মাসিমা ঘুমান না। কপালে সিঁদুর নেই, কপালে সিঁদুর নেই, খালি হাত বউটার, নাম ধরে ডাক দিলে সাড়া দেয় স্বামী তার, কানে হাত এত দেখি সয় না। রাতে তাই মাসিমা ঘুমান না। চুলে রং নীল লাল, চুলে রং নীল লাল, পিঠ কাটা ব্লাউজে বিধবারা প্রেম করে বিয়ে করে সহজে, বুকে বাজে অনাচার সয় না। রাতে তাই মাসিমা ঘুমান না। ডিভোর্সি সামলায়, ডিভোর্সি সামলায় একা হাতে সংসার, কি একটা আছে যেন ব্যবসা না কারবার, মাকা ঠোঁট আর বুঝি সয় না। রাতে তাই মাসিমা ঘুমান না। সুগারটা হলো বুঝি, সুগারটা হলো বুঝি, রাত জেগে অম্বল, ধড়ফড় করে বুক, প্রেশারটা করে গোল। মেয়েদের বাড় তবু সয় না। রাতে তাই মাসিমা ঘুমান না। বা চমৎকার একটি রম্য কবিতা বলা যেতে পারে, তবে বেশ মনোগ্রাহী। আমরা এর পাশাপাশি, মানে কবিতা লেখার পাশাপাশি তুমি অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত আছো? হ্যাঁ, আমি আকাশবাণীর সঙ্গে যুক্ত রয়েছি। আকাশবাণী মৈত্রীতে আমি সঞ্চালনার কাজ করে থাকি। আচ্ছা, তাছাড়া আমি শিক্ষকতা করি। আগে আমি বিভিন্ন স্কুলে পড়াতাম, তারপর কিছুটা নিজের, মানে ডিসিশনটা আমারই, এটা এখানে অন্য কারোর দায় নেই, আমি ছেড়ে দিয়েছি কাজটি। কিন্তু আমি পড়াই, আমি এখন বাড়িতে ছাত্রছাত্রী আসে তাদের আমি বাড়িতেই পড়াই, কারণ সংসার, বিভিন্ন রকম কাজ, সব কিছুকে ব্যালেন্স করতে গিয়ে আমায় ওইটি ছাড়তে হয়েছে। আমরা পরবর্তী কবিতায় চলে যাব। হ্যাঁ, এবার আমি যে কবিতাটি শোনাবো এটি ওই জলের আড়ালে মুখগুলো থেকে একটু শোনাই। একটা ছোট্ট কবিতা শোনাই। প্রথমে তো একটু মজার কবিতা শোনালাম, এবার একটু অন্যরকম। কবিতার নাম চাঁদ হয়েই থেকো। চাঁদ হয়েই থেকো, মেকি আলোয় জ্যোৎস্নাটুকু রেখো। আমি তো সূর্য খুঁজে ফিরি, আগুনে পুড়তে চেয়ে রোজ একটু একটু ফুরিয়ে যাওয়ার সুখ। ওই নরম আলো তুমি রেখো বাঁচিয়ে, অন্য আঁচলে ছড়িয়ে দিও। আমি তো সূর্য খুঁজে মরি, পুড়ে যাওয়ার, ফুরিয়ে যাওয়ার সুখ। বাহ, স্বল্প পরিসরে
একটি সুন্দর কবিতা আমরা শুনে নিলাম। দিদি, আরও কবিতা নিয়ে কিছু বলুন, মানে আরও কিছু কবিতার সম্বন্ধে আরও কোনো বই যদি পরবর্তী সময়ে ইচ্ছা আছে? হ্যাঁ, আমি বেশ কিছু কবিতা লিখেছি। একটা মানে আমার সিরিজ মতো করার একটি প্রচেষ্টা আছে, সেখানে আমি বেশ কিছু কবিতা লিখেছি। সেখানে 2 অচেনার গল্প বলে লেখা, এবং সেখানে 1, 2, 3 করে বেশ কয়েকটি লিখেছি পর্ব। হ্যাঁ, এবং ইচ্ছে আছে ওটা কথোপকথনের আকারে কবিতাগুলো। আচ্ছা। তো সেটা ইচ্ছে আছে, মানে বইয়ে আমি জানি না মানে হবে কি না, একটা মানে ইচ্ছে। আর আমি ইদানিং ছোট গল্প লিখছি, তো সেই ছোট গল্প পত্রিকায় প্রকাশিত হয়েছে। 2টি গল্প পত্রিকায়, 2টি ভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো ছোট গল্পও একটা লেখার মানে ইচ্ছে রয়েছে। জানি না সেটা মানে 2 মলাটের ভিতরে করে আসবে কিনা, সেটা তো সময় বলবে। তবে ইচ্ছেটা অবশ্যই রয়েছে। অবশ্যই আমরা প্রতীক্ষায় থাকবো। আপাতত আরও একটি কবিতা। আরেকটি কবিতা শোনাই। আচ্ছা, এটাও একটা ছোট্ট কবিতা শোনাই। আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুব দেখি, যে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু অপরিচিত মানুষের সঙ্গেও পরিচয় হয়। তো সেইটা ভেবে আমার কবিতাটি লেখা আর কি, যেটা আমাদের সময় তো ছিল না, এখন এটা নতুন দেখছি, তো সেটা একটা লেখা। মুঠোয় গল্পের খোঁজ। মুঠো ফোনে ছেলেটি মেসেজের পর মেসেজ লিখল। অপেক্ষায় বুকের স্পন্দন দ্রুত। অবশেষে প্রতীক্ষার অবসানে মার্জিত আলাপচারিতায় মুগ্ধতা। 2 অচেনার গল্প হলো শুরু। 1, 2, 3 এভাবেই কিছুদিন। তারপর আলগা মুঠোয় ক্লান্তির ছাপ। আবার নতুন আলোর খোঁজ। আলাপ পর্বের শুরু। আছেন? কেমন আছেন? সময় দিলে গল্প হতে পারে। বাহ, খুব সুন্দর। আমাদের আধুনিক জীবনচর্চার অঙ্গ এখন এই মুঠো ফোন, তো তাই নিয়েই দিদির রচনা। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিকের পরিচালনায় একটি মনোগ্রাহী অনুষ্ঠান সকালের জলসা। আপনি কি নাচ, গান, আবৃত্তি জানেন? নিজের প্রতিভাকে প্রকাশ করতে চান টিভির পর্দায়? তাহলে আপনাদের যোগাযোগ করতে হবে সরাসরি এই নাম্বারে 9830567111 9830567111 এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। আজকে সকালের জলসায় স্টুডিওতে উপস্থিত রয়েছেন কবি হৈমন্তী রায়। শুনব তার আরেকটি নিবেদন। এই কবিতাটিও ওই জলের আড়ালে মুখগুলো বইতে রয়েছে। কবিতাটি শোনাই। কবিতাটির নাম ভালোবাসার মরণ নেই। ভালোবাসা মরে না জানো, কিছুতেই মরে না। হাজার অবজ্ঞা অনাদরের ধুলো জমুক, যতই অত্যাচার সহ্য করুক তবু। ঠোঁটে অভিমানের মেঘ, চোখ পাতায় বৃষ্টি, অন্তঃস্থলে কি ভীষণ ঘোলাটে ঠান্ডা কুয়াশা, নাকি অবিরত রক্তক্ষরণ। মাঝে মাঝে লাল ফোঁটায় ভিজে একসা। কিন্তু এই যে তুমি ভাবলে ভালোবাসা মরে গেল, মরল না জানো। ভালোবাসা কিছুতেই মরে না। সেদিন ওকে চিতায় তুললুম, চন্দন কাঠ দিয়ে সাজালাম, তারপর দিলাম আগুন লাগিয়ে। ভাবলাম জ্বলে পুড়ে খাক হয়ে যাক ভালোবাসা, আমি একটু শান্তি পাই। তারপর অদ্ভুত পোড়া ঝলসানো শরীরটা নিয়ে রাতে স্বপ্নের মধ্যে আবার এলো। যন্ত্রণায়
ঠুকরে গেলাম আমি। ভালোবাসা মরে না জানো, কিছুতেই মরে না, বারবার ফিরে আসে। চেতনে নয় হয়তো, কিন্তু অবচেতন যে স্বপ্ন বনে কোথায় যে রয়ে যায়, আসলে ওর তো মরণ নেই। একদিন খুব অভিমানে মাটির তলায় পুঁতে দিলাম, মাটির পাহাড়ের নিচে দাবিয়ে ওপরটায় স্মৃতিসৌধ বানালাম। ভাবলাম যাক, এবার নিশ্চিন্তে বিদেয় নিল বোধ হয়। কিন্তু অদ্ভুত, আবার হঠাৎ চিনচিনে ব্যথায় ঘুম ভেঙে দেখি মাটি ফুঁড়ে দোমড়ানো স্মৃতিসৌধটার ভিতর থেকে দুহাত বাড়িয়ে ডাকছে আমায়। ভালোবাসা মরে না জানো, কিছুতেই মরে না, সে থেকে যায় শত অবহেলায় অপমানে রয়ে যায়। সত্যি একটা অনবদ্য কবিতা আমরা শুনলাম। ভালোবাসার সত্যিই বোধহয় মরণ নেই। দিদি, আরও একটা ছোট কবিতাকে একটু শুনবো, সেই অভিপ্রায় রয়েছে। আচ্ছা, খুব ছোট্ট একটা তাহলে কবিতা শুনিয়ে দিই। অবশ্যই। কবিতাটির নাম একটা পুকুর একটা খোলা জানলা। আচ্ছা। বলেছিল পুকুর পাড়ে তার বাড়ি, পাশটিতে এক বুড়ো তাল গাছ। আমি তাকে খুঁজিনি কখনো, তবু পথে ঘাটে যদি একটা পুকুর চোখে পড়ে, তাল গাছ কোনো খুঁজি, আর তার পাশটিতে একটা ঘর। জানলা রাখলে খোলা, দুটো চোখ নিশ্চয়ই আজও জলে স্থির। আঙুলে জড়ানো সুর, কালো ঠোঁট ছুঁয়ে আধপোড়া সিগারেট। একটা পুকুর যদি পাই, আমি শুধু খুঁজি একটা তাল গাছ, একটা জানলা, আর কিছু না। অসাধারণ অসাধারণ একটা কবিতার মাধ্যমে আজ শেষ করছি আমাদের অনুষ্ঠান। আমরা অনেকটা একটু নস্টালজিক হয়ে পড়লাম বোধহয় এই শেষ কবিতাটার মাধ্যমে। তবে সময়ের কাছে আমরা বদ্ধ, তাই আমাদের শেষ করতেই হবে অনুষ্ঠান। শেষ করবার আগে দিদির হাতে তুলে দেবো চ্যানেল ভিশনের তরফ থেকে একটি সার্টিফিকেট ও একটি মেমেন্টো। শেষ করতেই হচ্ছে, শেষ লগ্নে সকলকে ধন্যবাদ জানাবো। আমাদের টেকনিশিয়ান বন্ধু, ক্যামেরার ওপারে যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর অবশ্যই শ্রোতা বন্ধুদের তো জানাতেই হবে ধন্যবাদ, তাদের ছাড়া অনুষ্ঠান তো সম্ভব নয়। এবং স্টুডিওতে আমাদের অতিথি শিল্পী দিদি শ্রীমতী কবি হৈমন্তী রায়কে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। আর একবার বলি, মানে সত্যি ধন্যবাদের শেষ নেই। এরম একটি সুযোগ পাওয়ার জন্য চ্যানেল ভিশনকে আমার আন্তরিক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা রইল। সকলে খুব ভালো থাকবেন, সৃষ্টিতে থাকবেন। নমস্কার। সকালের জলসা আজ এই পর্যন্তই। সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নন্দিনীর রান্নাঘর, হরেক রকমের খাবার দাবার নিয়ে আমি পাপি অধিকারী এসেছি নন্দিনী রান্নাঘরে। নন্দিনীর খাবার দাবার টেস্ট করলাম, হরেক রকমের মজার মজার রান্না। আমি দেখি, আপনারাও দেখবেন নন্দিনী রান্নাঘর। শনিবার দেখবেন, কিন্তু ভুলবেন না যেন। নন্দিনীর রান্নাঘর প্রতি শনিবার বিকেল 5টায়।